দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির টকশো দেশ ভাবনা। এই মুহূর্তের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি মির্জা শাকেসেব সাকিব। আজ আমরা আলোচনা করব সমসাময়িক রাজনীতি, সংস্কার ও নির্বাচন। সমসাময়িক রাজনীতি বলতে আমরা বোঝাচ্ছি লন্ডন বৈঠক, বাকি দলগুলোর প্রতিক্রিয়া, ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে জামাত প্রথম দিন এই পর্বে গেল না, তার পরের দিন আবার অংশগ্রহণ করলো, দলগুলোর অবস্থান এবং এনসিপি তার খসড়া গঠনতন্ত্রের অনুমোদন দিয়েছে গতকালকে। এরকম অনেকগুলো বিষয় নিয়েই আসবে। তারপরে হয়তো আমরা সাথে যুক্ত করব সংস্কার ও নির্বাচন কোন পর্যায়ে আছে। আমাদের সঙ্গে তিনজন অতিথি আছে, চলুন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেই। আমার হাতের বাঁদিকেই আছেন ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি, আপনাকে স্বাগত জানাচ্ছি। তারপরেই আছেন আরমান হোসাইন, কেন্দ্রীয় সংগঠক জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং সর্ববামে আছেন ডাক্তার রাকিব আল হাসান, কলামিস্ট ও ইউথ লিডার, আপনাকেও স্বাগত জানাচ্ছি। রাকিব, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমাদের যে সমসাময়িক রাজনীতি, সংস্কার ও নির্বাচন, আপনি যদি একটু ডিটেইলিং করেন বা একটু সবগুলো পয়েন্ট যদি একটু ছুঁয়ে যান যে আমাদের রাজনীতিতে ধারাবাহিকভাবে তারেক রহমানের সাথে মিটিংয়ের পরে রাজনীতির মোড়টার একটু পরিবর্তন হয়েছে। আমরা যেরকম রাস্তার মোড় দেখি যে একটা গাড়ি এসে আসলে কোন রাস্তায় যাবে এটা নিয়ে সবারই একটা চিন্তা ছিল, তো এখন একটা সুনির্দিষ্ট রাস্তায় গাড়িটি উঠেছে, সংস্কার বলেন আর নির্বাচন বলেন। কিন্তু তারেক রহমানের সাথে এই মিটিংয়ের পর যখন বর্তমান যারা সরকারে আছেন তারা বিবৃতি দেওয়ার পর রাজনৈতিক দলগুলোও কিন্তু একটা ভিন্ন রকমের প্রতিক্রিয়া দেখিয়েছে। এটার আপনার মতামত যদি একটু বিশ্লেষণ করেন ধারাবাহিক ধরে। জি, আপনাকে ধন্যবাদ। আমার সাথে সমালোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাই। দেখুন, আসলে আমাদের গত 10 মাসের যে ধোলাচল রাজনীতির অঙ্গনে রাজনৈতিক মাঠে চলছিল, সেক্ষেত্রে ধরুন আমাদের গত ডক্টর ইউনূসের লন্ডন সফরে যে তারেক রহমানের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে যে ঐতিহাসিক বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, তারপরে আমাদের রাজনীতির একটা টার্ন ওভার হয়েছে, যেটা আপনি বলছিলেন। তো এখন এই রাজনীতির টার্ন ওভারের পরে ভিন্ন রাজনৈতিক দলগুলো যারা রয়েছে মাঠে, জামাত, এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা প্রতিক্রিয়া জানাবে, খুব স্বাভাবিক। কারণ রাজনীতিতে আপনার সহমত এক পার্টি আরেক পার্টির সাথে দেখাবে না, এটা খুবই সিম্পল হিসাব। তো প্রতিক্রিয়া দেখাবে, কিন্তু এখানে ধরুন আমাদের যে মোটা দাগে যে ধোঁয়াশাগুলো, সেই ধোঁয়াশাগুলো কেটে গেছে বলে আমি মনে করি। প্রথমত হচ্ছে কি, ধরুন আমাদের এই বিএনপির সাথে যে সংঘাতটি ছিল অন্তর্বর্তীকালীন সরকারে, সেই সংঘাতটির মূল ইস্যুটা ছিল যে নির্বাচন কবে হবে। বিএনপির একটি মাত্রই টার্গেট এবং গোল সেট আপ ছিল, সেটা হচ্ছে কি ইলেকশনটি কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ইলেকশনের সুনির্দিষ্ট রোডম্যাপ। তারা কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটি কথাবার্তায় কিন্তু তারা বলে আসছিল যে আপনার নির্বাচন কেন্দ্রিক সুনির্দিষ্ট রোডম্যাপ চাই। তো সেক্ষেত্রে ধরুন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে ডিসেম্বর থেকে জুন, অনেক ধরনের ধোঁয়াশার মধ্য দিয়ে বলা হচ্ছিল ছোট প্যাকেজ, বড় প্যাকেজ, ডিসেম্বর থেকে ছোট সংস্কার, বড় সংস্কার, অনেক কিছু বলা হচ্ছিল, অনেক তাত্ত্বিক ব্যাখ্যা দেওয়া হচ্ছিল। কিন্তু আলটিমেট ফ্রেমওয়ার্কটা ছিল হচ্ছে জুন। আর বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে আলটিমেট ফ্রেমওয়ার্কটা ডিসেম্বর, উইদিন ডিসেম্বরের মধ্যে বিএনপি ইলেকশন চায়। তো সেক্ষেত্রে আপনি যদি দেখেন সরকার কিন্তু এখন আপনি যখন কোনো একটি জায়গা লক করে দিবেন, সেই জায়গাটি তাহলে হচ্ছে কি রাজনীতিতে ভিন্ন কোনো প্ল্যান থাকে না, প্ল্যান এ বি সি ডি এবং আলোচনা বা সমঝোতার সুযোগটি থাকে না, এবং দিন শেষে এটি ইগোতান্ত্রিক জটিলতায় পরিণত হয়। তো সেই জায়গা থেকে সরকার কিন্তু জুন থেকে এপ্রিলের দিকে এগিয়ে আনা হয়। তারপরে সরকার একটি পথ খোলা রাখলো। তারপরে সরকারের পক্ষ থেকে যখন যে বৈঠকটি আহ্বান করা হয় এবং সেই বৈঠকে যখন জনাব তারেক রহমান বা বিএনপি সাড়া দেয়, এবং সেই বৈঠকের পরে আমরা দেখতে পেলাম যে অনেক ইফ বাট রয়েছে, যদি কিন্তু রয়েছে, কিন্তু যদি কিন্তু ভিত্তিতেও কিন্তু বিএনপি কিন্তু বলেছে যে এখন তারা ধরা যাচ্ছে যে ডিসেম্বর মধ্যে ইলেকশন হচ্ছে না। বলা হচ্ছে কি আপনার বিচার, সংস্কার এবং অন্যান্য বিষয়গুলো যদি সন্তুষ্টি লেভেলে পৌঁছায়, তাহলে সেক্ষেত্রে আপনার রমজানের আগে ইলেকশন হতে পারে। তো রমজানের আগে যদি ইলেকশন হতে পারে, তাহলে আমরা থিওরিটিক্যালি ধরে নিতে পারি সেটি হতে পারে ধরুন ফেব্রুয়ারি 1 অথবা 2nd উইক অথবা জানুয়ারি লাস্ট উইক। তো সুতরাং বিএনপি কিন্তু তার ডিসেম্বরের অবস্থান থেকে সরে আসছে। সুতরাং এই যে রাজনৈতিক একটা সমঝোতা এবং যে নতুন একটা চিত্র আমরা নতুন বাংলাদেশে দেখতে পেলাম, যেটা হচ্ছে ধরুন গত 15-17 বছরে আমাদের রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক টেবিলে এ ধরনের কোনো সংলাপ সমঝোতা দেখা যায়নি। যদি এই ধরনের সংলাপ সমঝোতা দেখা যেতই, তাহলে 14 সালের এরকম একটি ইলেকশন হতো না, 18 সালের এরকম একটি নিশিভোট হতো না, 24 সালের আমির ডামির ইলেকশন হতো না। এবং আমাদের এই যে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাকে পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে এই ধরনের একটি সংলাপ কিন্তু সবসময় একটি এক্সপোর্ট হিসেবে কাজ করে। তো নতুন ক্ষেত্রে ধরুন এই ধোঁয়াশা যখন কেটে গেল, তখন কিন্তু আমরা দেখলাম যে এখন মোটামুটি এখন আর কেউ কিন্তু কনফিউজ করতেছে না যে ইলেকশন হবে কি হবে না, বা ইলেকশনের একটি রোডম্যাপ নিয়েও খুব বেশি ধোঁয়াশা নাই। তারপরে ধরুন আপনার এই গেল একটা বিষয়। আর সেকেন্ড বিষয় হচ্ছে ধরুন যে আমাদের এই মুহূর্তে 6টি সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেওয়া হচ্ছে, এগুলো নিয়ে ঐক্যমত কমিশন চলছে। তো বলা হচ্ছে জুলাই মাসের মধ্যে একটি সমঝোতা পৌঁছাবে, তারপরে জুলাই চার্টার বলুন, তারপরে বিচারক প্রক্রিয়া সেটি চলবে। তো এখন ধরা যাচ্ছে যে মোটামুটি মোটা দাগে ধরা যাচ্ছে যে আমরা একেবারে টু দ্য পয়েন্ট, এন্ড অফ দ্য পয়েন্টে এসে পৌঁছাতে যাব বা পৌঁছাতে সক্ষম হব। এবং ধরুন রাজনৈতিক মাঠের মধ্যে ধরুন এরকম প্রতিক্রিয়া, তীব্র প্রতিক্রিয়া, সমালোচনা এগুলো চলবে, থাকবেই।
রাজনীতি করার ক্ষেত্রেই থাকবে। আর এখন যেহেতু ধরুন অন্যান্য রাজনীতির যখন ইলেকশন যখন ঘনিয়ে আসে তখন দেখবেন যে আপনার নানা ধরনের জোট তৈরি হয়, নানা ধরনের আলোচনা সমালোচনা তৈরি হয়, নেগোসিয়েশনের জায়গা তৈরি হয়। তো অন্যান্য দলগুলো আমি মনে করি যে নেগোসিয়েশনের জন্যই তারা এই রাস্তাগুলো বা বার্গেনিংগুলো করছে। এবং এইটা অন্তর্বর্তী সরকারের কি একটা সাফল্য হিসেবে দেখছেন কিনা? অন্তর্বর্তী সরকার যখন কাজ করছিল বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের আন্দোলন হচ্ছিল, বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন হচ্ছিল, সরকারি কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন, সেই চাপ এবং বিএনপি থেকেও মানে একটা ধারণা দেওয়া হচ্ছিল যে এই ঈদ যে কোরবানির ঈদ চলে গেল এরপরে সরকারকে চাপে রাখার জন্য হয়তো রাজপথে বিভিন্ন ধরনের আন্দোলন হতে পারে। সেই জায়গায় কি এটা সরকারের পক্ষ থেকে একটা কার্ডের মতো খেলে দেওয়া হলো কিনা যে নির্বাচনের জায়গায় একটা বিএনপিকে স্বস্তিকর জায়গায় এনে তারা একটা সুবিধাজনক পর্যায়ে চলে গেল কিনা, সেটা ভাবছেন কিনা? ডেফিনেটলি আপনার কথা রাইট। আমি সেই প্রসঙ্গে একটু ইলাবোরেট করি। ধরুন দেখুন সরকার কিন্তু ধরেন মানে এই সরকার ক্ষমতা নেওয়ার পরবর্তী থেকে সময় দেখবেন যে নানা ধরনের আন্দোলন কিন্তু জেকে বসেছিল এবং বেশিরভাগ আন্দোলনে দেখা যাচ্ছিল যে সরে দোসররাই করছে। হ্যাঁ, তো সে জায়গা থেকে ধরুন সরকার একটি বিব্রতকর পরিস্থিতি ছিল, মবক্রেসি যেভাবে মানে মাথাচাড়া দিয়ে উঠছিল বা অন্যান্য যে আনুষ্ঠানিক সমস্যাগুলো। এখন আপনি একটা এক্সপেক্টর দেখেন, সেটা হচ্ছে ধরুন, এবং আরেকটা বড় বিষয় হচ্ছে কি একটা পক্ষ সরকারের সাথে সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছিল। আমরা নানা ইস্যুতে দেখলাম, করিডোর ইস্যু, বন্দর ইস্যু কিংবা সেনাপ্রধানের নানা ইস্যুগুলোতে, গুম কমিশনের ইস্যুতে। তো সব বিষয়তে দেখুন যদি এখানে মূল ভাইটাল ফ্যাক্টর কি, আপনার ধরুন আমাদের এই মুহূর্তে 3টি স্টেক হোল্ডার। আমি যদি অন্তর্বর্তীকালীন সরকারকে একটা স্টেক হোল্ডার ধরি, আমি যদি সেনাবাহিনী বা মিলিটারিদেরকে বাহিনীদেরকে একটা স্টেক হোল্ডার ধরি, আমি যদি রাজনৈতিক পলিটিক্যাল পার্টিগুলোকে স্টেক হোল্ডার করি জনগণের বাইরে গিয়ে, এটাও জনগণের পার্ট কিন্তু জনগণের বাইরে গিয়ে আমি মূল 3টি স্টেক হোল্ডার ধরি, তো সেই 3টি স্টেক হোল্ডারদের রাজনৈতিক বড় স্টেক হোল্ডার কিন্তু বিএনপি, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। তো সুতরাং বিএনপি যদি চায় তাহলে কিন্তু এই সরকার যে কোনো মুহূর্তে অস্বস্তিতে পড়তে পারে, এটা থিওরিটিক্যালি বলেন প্র্যাকটিক্যালি বলেন। তো সুতরাং এই ধরনের নানা ধরনের, এবং বিএনপি কিন্তু ঘোষণা দিয়ে আসতেছিল যদি সরকার কোনো ধরনের রোডম্যাপ ঘোষণা না করে তাহলে ঈদের পরবর্তী কিন্তু আমরা কড়া আন্দোলনে যাবো বা আমরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। তো সরকার এই মুহূর্তটিকে আসলে বেছে নিল। আর যেহেতু টাইমিংটা এভাবে ছিল যে লন্ডন সফরের পরে এটা, এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি, এটা তার 11তম সফর ছিল, তার আগে 10টি সফরে তিনি এটা রেগুলারই করেন এবং ওনার যে গ্লোবাল একটা ফিগার, তো সেই ফিগার অনুযায়ী ওনার নানা ধরনের অ্যাক্টিভিটি থাকে, উনি একটা গ্লোবাল অ্যাম্বাসেডর। তো সে জায়গা থেকে ওই সফরগুলোর সাথে রাষ্ট্রীয় সফর যদি আপনি চান, সে জায়গা থেকে ধরুন আমরা অনেকগুলো সমঝোতা স্মারক হয়েছে, কিন্তু 10টি সফরে আমি খুব বেশি ইফেক্টফুল আমি দেখিনি। আমি একটু শেষ করি আপনাকে। তো সে জায়গা থেকে ধরুন এই সফরটিও কিন্তু ধরুন তিনি বিদেশি পাচারকৃত অর্থ ফেরত আনার চেষ্টা করছিলেন, তিনি একটা অ্যাওয়ার্ড রিসিভ করেছেন এবং তিনি স্টার মার্ক ওনার সাথে দেখা করেনি। তো সব মিলে ঝিলে ধরুন যে বাক বদলটা হচ্ছিল, সেই বাক বদলের এন্ড অফ দ্য পয়েন্ট বা একটা গ্ল্যামারাস ইস্যু ছিল যে তারেক রহমানের সাথে বৈঠকটা, এবং এই বৈঠকটি যখন সাকসেসফুল হলো এবং একটি যৌথ বিবৃতির মাধ্যমে যে ধরেন মোটা জায়গায় আমাদের এই সমঝোতার টেবিলে আসলো, সুতরাং এটা রাজনীতির পরিবেশে, রাজনৈতিক বাতাসে একটা দারুণ সুবাতাস বইছে আমি মনে করব। রাকিব আল হাসান, আপনাকে ধন্যবাদ। একটু আসতে চাই আরমান হোসাইন, কেন্দ্রীয় সংগঠক জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আপনার কাছে। আরমান, রাকিব যেমন বলছিলেন যে তারেক রহমানের সাথে যে বৈঠকটি হয়েছে এই বৈঠকের পর বাংলাদেশের রাজনীতিতে অনেকটাই শান্ত পরিবেশ বিরাজ করছে, এইটা একটা। আরেকটা হচ্ছে তার সাথে যে মিটিংটা, এটা সফল কি মানে সফল না, এটার এনসিপির মূল্যায়নটা কি, এটা একটু শুনতে চাইবো। আর এনসিপি যেহেতু গতকালকে 6ষ্ঠ সাধারণ সভায় খসড়া গঠনতন্ত্র অনুমোদন দিয়েছে, এই গঠনতন্ত্রের কি পয়েন্টগুলো যদি আমাদেরকে একটু বলেন যে এটা রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে, মানে অন্যান্য দলের ক্ষেত্রে যেগুলো নাই কিন্তু সেগুলো আপনারা হয়তো খসড়ায় এনেছেন, যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। আচ্ছা, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যে বৈঠক, সেটা দেশের স্থিতিশীলতার যদি আমরা কথা বলি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই স্থিতিশীলতা এনেছে। রাজনৈতিক অঙ্গনে একটা অস্থিতিশীল যে পরিবেশ বিরাজমান ছিল বা একটা কনফিউশনের একটা রাস্তা ক্রিয়েট করা হয়েছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটাই আপনার সলভ করা হয়েছে এই মিটিংয়ের মাধ্যমে। আর যদি সফলতার কথা যদি আমরা বলি যে এই মিটিংটার মধ্যে আসলে কতটুকু সফল বলবো আমরা, সেক্ষেত্রে সফলতার ব্যাপারে এনসিপি অনেকটা সন্দিহান। কারণ আমরা যেটা বারবার বলে আসছি যে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে হাজারো আহত শহীদ হয়েছেন এবং তাদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছি, তার একমাত্র সফল উত্তরণ কিন্তু শুধু নির্বাচন না, এখানে মৌলিক সংস্কারের কথা আছে, এখানে বিচারের কথা আছে, তারপরে হচ্ছে এখানে নির্বাচনের একটা অবশ্যই একটা প্রাসঙ্গিক আলোচনা আছে। তো লন্ডনে জনাব তারেক রহমানের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যে মিটিং, সেখানে এনসিপি মনে করে যে মৌলিক সংস্কার এবং বিচারের যে প্রশ্ন বা বিচারের যে আলাপ, সেটা অনেকটা উপেক্ষিত হয়েছে। সেখানে যে জিনিসটা প্রায়োরিটি পেয়েছে সেটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক যে একটা দোলাচল, নির্বাচন কেন্দ্রিক যে একটা অস্থিতিশীল পরিবেশ, সেটার হয়তো একটা সমাধান এসেছে বা সেটার একটা সমাধানের কথা আলোচনা করা হয়েছে। কিন্তু এখানে অবশ্যই মৌলিক সংস্কার এবং বিচারের আলোচনাটা অবশ্যই প্রয়োজন ছিল। কারণ এই যে জুলাই গণ অভ্যুত্থান, এটা অনস ইন আ সেঞ্চুরি একটা ইনসিডেন্ট। এই ইনসিডেন্টের পর আপনার যে
যে কারণে জুলাই অভ্যুত্থানটা হয়েছে, আওয়ামী লীগের 15 বছরের ফ্যাসিবাদ, এক নায়কতান্ত্রিক শাসন, স্বৈরাচারের প্রতিষ্ঠা, সেটাকে বিলোপ করার জন্য আপনার এই রাষ্ট্রের বিভিন্ন অর্গান, প্রতিষ্ঠান, সংস্থাগুলোর গুণগত পরিবর্তন দরকার। এবং এই পরিবর্তনটা আপনি করবেন হচ্ছে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের মাধ্যমে। এবং এটা অবশ্যই এই জুলাই অভ্যুত্থানের অন্যতম স্তম্ভ, বা জুলাই অভ্যুত্থান পরবর্তী এই সরকারের অন্যতম বড় ম্যান্ডেট ছিলই এই সংস্কারগুলোকে বাস্তবায়ন করা। কিন্তু যখন আপনার একটি বড় দলের প্রধানের সাথে আপনার বৈঠকের মূল আলোচনাটাই হয় হচ্ছে নির্বাচন কেন্দ্রিক, বা আপনার রাজনৈতিক পরিমণ্ডলে যখন নির্বাচনটা একমাত্র সবচেয়ে বড় কোয়েশ্চেন হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে আমরা মনে করি যে সংস্কার এবং বিচারের যে কার্যক্রম সেটা অনেকটাই প্রায়োরিটি কম পাচ্ছে এবং তা অনেকটাই অগোচরে থেকে যাচ্ছে। তো এই জায়গাটায় অবশ্যই আমরা নির্বাচনের যে আলাপ সেটাকে ওয়েলকাম করি। নির্বাচনের বিষয়ে এনসিপির যে অবস্থান, আমি মনে করি এই রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে ক্লিয়ার পজিশন হচ্ছে এনসিপির উইথ রিগার্ড টু দ্য ইলেকশন। আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যখন হচ্ছে ঘোষণা করেছেন যে 2026 সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচন হতে পারে, সেক্ষেত্রে এনসিপি শুরু থেকে এটাকে ওয়েলকাম করেছে। কিন্তু এনসিপির যে কন্ডিশন ছিল, এনসিপির যেটা চাওয়া ছিল, সেটা হচ্ছে যে আহত এবং শহীদদের আত্মত্যাগের মাধ্যমে জুলাই অভ্যুত্থান সংগঠিত হলো, সে সংগঠিত হওয়ার অন্যতম কারণ ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক একটা কালচার তৈরি করা। তো সেই রাস্তাটা তৈরি করার জন্য আপনার যে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করা দরকার। আপনার আওয়ামী লীগের যে খুনি স্বৈরাচারী যে নেতৃত্ব ছিল, যারা এই জুলাই গণহত্যায় নেতৃত্ব দিয়েছে, তাদের বিচারের যে হচ্ছে একটা অগ্রসর হওয়ার যে বিষয়টা, সেটা যেন অবশ্যই এবং অবশ্যই অগ্রসর হয় এবং সেটা যেন অবশ্যই সম্পাদন করা হয়। কিন্তু যত দিন যাচ্ছে, এটা আনফর্চুনেটলি আমাদের বলতে হয় যে হচ্ছে আওয়ামী সেই স্বৈরাচারী নেতৃত্ব, খুনের নির্দেশদাতাদের যে বিচারের কার্যক্রম এবং সংস্কারের যে হচ্ছে একটা অতীব প্রয়োজনীয়তা, সংস্কারের যে প্রায়োরিটি, সেটা আস্তে আস্তে ডিক্লাইন করছে। এবং রাজনৈতিক পরিমণ্ডলে আমরা রাজনৈতিক দলগুলো থেকে হোক, অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে হোক, সেই বিষয়ে আমরা যে সদিচ্ছা প্রয়োজন ছিল, যে অ্যাপ্রোচ প্রয়োজন ছিল, যেভাবে অ্যাকশন নেওয়া দরকার ছিল, তার সুস্পষ্ট বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। অন্তর্বর্তী সরকার তো গঠন হয়েছে আপনাদের আন্দোলনের ফলেই। তো অন্তর্বর্তী সরকার যদি সফল হয় তাহলে আপনাদের সফলতা, যদি ব্যর্থ হয় আপনাদের ব্যর্থতা। এটা আমি এনসিপির কথা বলছি না, আন্দোলনের যারা স্টেক হোল্ডার ছিল তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তারপরে আপনারা হয়তো পলিটিক্যাল পার্টি করেছেন, কিন্তু তারপরে আপনারা দায় এড়াতে পারবেন না। কিন্তু সেই জায়গায় আমার বলা হচ্ছে যে আপনারা যখন পার্টি করলেন, এই যে খসড়া গঠনতন্ত্র করলেন, এই জায়গাগুলোর যদি কয়েকটা কি পয়েন্ট আমাদেরকে বলেন যে অন্য রাজনৈতিক পার্টি থেকে আপনারা আসলে কিভাবে আলাদা হচ্ছেন। ধরেন এই আন্দোলনের তো মানুষের একটা চাহিদা ছিল, মানুষের একটা চাওয়া পাওয়া ছিল। যত দিন যাচ্ছে আমরা পত্রপত্রিকা বা ফেসবুক এগুলোতে দেখি যে মানুষ দিন দিন অসন্তোষ প্রকাশ করছে। সেই ক্ষেত্রে এনসিপি কি গঠনতন্ত্রে এরকম কোনো কিছু আনছে যেটা নতুন প্রজন্মকে দলের প্রতি আকর্ষণ করবে বা ভোটে টানবে? আচ্ছা, আপনার প্রথম যে পয়েন্টটার দিকে যদি আমি অ্যাড্রেস করি, যে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা বা সফলতা, সেটা আমাদের নতুন নেতৃত্ব, জুলাই অভ্যুত্থান নেতৃত্বের উপরও আসবে। অন্তর্বর্তীকালীন সরকারের যদি ফরমেশনটা আমরা দেখি, সেক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যদি স্টেক চিন্তা করেন, পার্টিসিপেশন চিন্তা করেন, অথবা এইটার ফরমেশনে যদি আমরা ইম্প্যাক্ট চিন্তা করি, প্রত্যেকটা রাজনৈতিক দলের আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের এখানে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত, অন্তর্বর্তীকালীন সরকারের স্টেপ, এই ব্যাপারে আলোচনা সমালোচনা এবং ইভেন কি ডিসিশন মেকিংয়েও তাদের অপিনিয়নের বেশ ভালো গুরুত্ব ছিল। সো এইটা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের বিদ্যমান সকল রাজনৈতিক দল মতের সম্মিলিত একটা সরকার। এটা কোনো পার্টিকুলার দল, পার্টিকুলার কোনো নেতৃত্বের সরকার না। তো সেক্ষেত্রে এখানে যদি সফলতা বা ব্যর্থতার দায় এককভাবে কোনো নেতৃত্ব, কোনো দলের উপর আসার সুযোগ নেই। এনসিপি অন্তর্বর্তীকালীন সরকারের সকল ডিসিশনকে এন্ডোর্স করে না, আবার যে ডিসিশনগুলো ভালো সেটাকে অ্যাপ্রিসিয়েট করে, আবার যে ডিসিশনগুলো যেটা মনে হয় জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্নের পরিপন্থী, সেটাকে ক্রিটিসাইজ করে। সো দায়টা এনসিপি বা অন্যান্য জুলাই অভ্যুত্থানের নেতৃত্বের উপর এককভাবে আসার সুযোগ নেই। দ্বিতীয়ত যে পয়েন্ট যেটা আসছে, যে আমাদের এই খসড়া গঠনতন্ত্রের বিষয়ে যে আমরা কিভাবে নতুন পরিবর্তনের কথা বলছি, আমি যদি বলি বাংলাদেশের এনসিপি যখন গঠন হওয়ার পরে একটা মূল স্লোগান হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা। এবং গতকাল যে আমাদের খসড়া গঠনতন্ত্র অ্যাপ্রুভ হলো, সেখানে আপনি যে ফিচারগুলো দেখবেন, সেই ফিচারগুলো বেসিক্যালি প্রমাণ করে যে এনসিপি আদতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি অগ্রগামী একটি দল, এবং এই যে কালচারটা সেটা এনসিপি সেট করে যাবে। কারণ আমাদের যে গঠনতন্ত্রের একটা যদি অন্যতম কি ফিচার হচ্ছে যে একজন ব্যক্তি একটা দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে দুইবারের বেশি থাকবেন না।
এনসিপি বর্তমানে যারা সভাপতি এবং আহ্বায়ক এবং সদস্য সচিবের পদে আছেন বা যারা নেতৃত্ব গ্রহণ করবেন তারা সবাই কিন্তু বয়সে তরুণ, রাজনৈতিক ক্যারিয়ার অনেক লম্বা, এবং তারা চাইলে কিন্তু এই পজিশনটাকে আঁকড়ে ধরার জন্য, রাজনৈতিকভাবে নিজেদের ক্যারিয়ারকে সমুন্নত করার জন্য তারা অন্যরকমভাবে চিন্তা করতে পারতেন। কালকে যে বিশেষ ঘটনা ঘটেছে আমাদের এই সাধারণ সভায়, সেটা হচ্ছে আমাদের দলের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম নিজেই প্রপোজ করেছেন যে না, আমরা একটা দলের সভাপতি বা সাধারণ সম্পাদক পদে 3 বার নয়, সর্বোচ্চ 2 বার একজন ব্যক্তিকে আমরা সুযোগ দিব। উনার জায়গা থেকে একজন দলের আহ্বায়ক হিসেবে, দলের মূল নেতৃত্ব হিসেবে উনি যে পজিশনটা গ্রহণ করলেন, এটা আমি মনে করি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, রাজনৈতিক কালচারে একটা অনন্য একটি ঘটনা। তার মানে রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক বা সভাপতি হলে সর্বোচ্চ 2 বার আপনাদের এনসিপি থাকতে পারবে, এবং সেটা 3-3-6 বছর, 3-3-6 বছর, মানে সর্বোচ্চ 6 বছর থাকতে পারবে, এরপর আবার এবং তাকে ইলেক্টেড হয়ে আসতে হবে। আচ্ছা, আমি আপনার কাছে হয়তো আবারও আসবো। আরমান হোসেন, একটু বিরতির আগে ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়ার কাছে যেতে চাই, যুগ্ম সম্পাদক এবি পার্টি। জুবায়ের আহমেদ ভূঁইয়া, কিছুদিন আগে আপনাদের দলেরও কাউন্সিল হলো, আপনাদের দলের এইরকম কি কোনো নিয়মকানুন আছে যে সভাপতি বা সাধারণ সম্পাদক 2 টার্মের বেশি থাকতে পারবে না, এরকম কোনো গুণগত পরিবর্তন আনছেন কিনা? এই কারণে বলা যে বাংলাদেশের গণতান্ত্রিক জায়গায় একটা পার্টির প্রধানকে আমরা দেখতে থাকি যে আমাদের ছোটবেলা থেকে বড়বেলা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই জন চালিয়ে যাচ্ছেন, একই জন প্রধানমন্ত্রী হচ্ছেন। এই জায়গাতে কি আপনাদের দলের গঠনতন্ত্র আসলে কীরকম? Thank you. It was much before NCP even. AB party is the first party. প্রথম যারা বলেছে যে একটা অনির্দিষ্টকালের জন্য কেউ সভাপতি, সেক্রেটারি বা কোনো পদেই থাকতে পারবে না। আমাদের 3 বছর করে 3 মেয়াদ পর্যন্ত থাকতে পারবে, সর্বোচ্চ একটানা 2 বছর 2 বার, অথবা সর্বোচ্চ 9 বছর থাকতে পারবে, এর বেশি কেউ থাকতে পারবে না সভাপতি বা সেক্রেটারি। এবং আমাদের আরেকটা প্রভিশন আছে, যদি আমাদের দলের কোনো নেতৃবৃন্দ সরকারে কোনো পদ গ্রহণ করে তাহলে সে তার দলীয় পদ বজায় রাখতে পারবে না। এটাও একটু ব্যতিক্রম, এটা কিন্তু অন্য কোনো দলে মানে এখন আছে কিনা জানি না। এনসিপির ক্ষেত্রে যেমন 6 বছর, আপনাদের এটা 9 বছর, 3 বছর একটু বাড়তি। এটা তো আছেই, আচ্ছা, এটা তো আছেই। তার উপর আরেকটা লেয়ার হলো, যদি আমি গভর্নমেন্টে যাই, ফর এক্সাম্পল এখন আমি চেয়ারম্যান পার্টির, আমি যদি গভর্নমেন্টে যাই, প্রাইম মিনিস্টার হই, তাহলে প্রাইম মিনিস্টার হইতে গেলে বা প্রেসিডেন্ট হইতে গেলে আমাকে আমার দলের পদ ছাড়তে হবে। আচ্ছা, রাষ্ট্রের পদ এবং দলের পদ দুইটা একসাথে আমরা এক্সিস্ট করবে না। আচ্ছা, আমাদের একটা মানে আমাদের তো দলীয় একটা দায়িত্ব আছে। আমরা যখন একটা রাজনৈতিক দল করি, প্রত্যেকটা রাজনৈতিক দলের তার দলের একটা কার্যক্রম থাকবে, কিন্তু রাজনৈতিক দলের উদ্দেশ্যটা কি? রাজনৈতিক দলের উদ্দেশ্য হলো রাষ্ট্রকে সার্ভ করা, জনগণকে সার্ভ করা। তো যদি জনগণকে, রাষ্ট্রকে আপনার নিজের স্বার্থের বাইরে গিয়ে, দলীয় স্বার্থের বাইরে গিয়ে সার্ভ করতে হয়, কেউ যখন রাষ্ট্র পরিচালনা করবে, কোনো দলের প্রতিনিধিরা, তখন যদি তারা রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করতে চায়, স্টেটমেন্টস হিসেবে দায়িত্ব পালন করতে চায়, জনগণের প্রত্যেকটা জনগণকে, প্রত্যেকটা দলের প্রত্যেকটা মতের জনগণকে রিপ্রেজেন্ট করতে চায়, তখন তার এই জায়গাগুলো ক্লিয়ার থাকা উচিত, যাতে শুধুমাত্র সে দলকে রিপ্রেজেন্ট না করে, পুরো রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করে। এই ধরনের মানসিকতা এবং চর্চা এই রাজনীতিতে থাকতে হবে। ডাক্তার রাকিব এবং আরমান হোসেন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলেন, আপনার এই লন্ডন সফর নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনিও দীর্ঘদিন লন্ডনে ছিলেন। ডক্টর ইউনূসের এই সফরে তিনি লন্ডনের প্রধানমন্ত্রীর সাথে কিন্তু দেখা করতে পারেননি। এটা নিয়েও ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে প্রচুর আলোচনা সমালোচনা হয়েছে যে তিনি আসলে এই জায়গাটাতে ব্যর্থ হলেন কিনা। লন্ডনের সরকারের যে ধরনের পলিসি, এবং অন্য দেশ থেকে আমরা এটা বলি যে টাকা পাচার হয়ে লন্ডনের মতো দেশগুলোতেই যায়, এবং সেখানকার আইনগুলো এইরকম পাচারকারীদেরকে আসলে সুরক্ষা দেয়। সেই কারণেই হয়তো তার সাথে তার মিটিংটা হয়নি, এবং টাকা ফেরতের জায়গায় একজন এমপির সাথে কথা বলেছেন, সেটা আসলে বাংলাদেশের জনগণকে সন্তুষ্ট করার জন্য যথেষ্ট না। আপনার অবজারভেশন কি? আমার অবজারভেশন হলো, আপনার লন্ডনে গেল আর ইউনূস সাহেবের সাথে স্টারমার্কের মানে কোনো মিটিং হইল না, এটা ব্যর্থতার জায়গা থেকে আমি দেখি না। এটা তার নিজস্ব এজেন্ডা থাকতে পারে, সে নিজেও ব্যস্ত থাকতে পারে। এরকম শেখ হাসিনা, খালেদা জিয়া বহুবার লন্ডনে গেছে, ওখানে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে দেখা হয় নাই, ইংল্যান্ডের একজন মানে মন্ত্রীর সাথে দেখা হয় নাই, এরকম অনেক সফর হয়েছে। তো এইসব ব্যর্থতা নিয়ে আলোচনা করে লাভ নেই। ওনাদের মেইন যে উদ্দেশ্যে গিয়েছে, আপনার ধরেন যে মানি লন্ডার টাকা যেটা, এটাকে ফেরত পাঠানোর জন্য, এখানে ধরেন ইংল্যান্ডে প্রচুর লন্ডারিং হয়েছে, একজন মন্ত্রী মানে শতবারই কিনে ফেলছে। তো এই যে লন্ডারিং টাকা, এটা তো যুক্তরাজ্যের অর্থনীতি এমনি ঢুকছে।
তো তাদের টাকাটা তাদেরও রাখা দরকার আছে। আর পুরো যে ব্যাংকিং সিস্টেম সারা বিশ্বের লন্ডন কেন্দ্রিক কিন্তু নিয়ন্ত্রিত হয়, এবং মানে ইংল্যান্ডের লোকজনই সারা পৃথিবীর ব্যাংকগুলোকে লিড করে, এবং ইহুদি লবি যেটা, এটাও লন্ডন কিন্তু অনেকটা বেসড। সো আপনি টাকা ফেরতের ব্যাপারে আলোচনা হবে, সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী সে নিজস্ব চিন্তাই এটা অ্যাভয়েড করতে পারে। এটা ডক্টর ইউনূসের কোনো ব্যর্থতা আমি মনে করি না। আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এমন কোনো ব্যক্তি না যে ইউনূস সাহেবের সাথে দেখা না দিলে ইউনূস সাহেবের মান সম্মান চলে যাবে, তিনি ব্যর্থ হয়ে যাবেন, এরকম কিছু না। বরং এটা দুর্ভাগ্য ওনার জন্য, যুক্তরাজ্যের যে প্রধানমন্ত্রী আছেন, যে তিনি ডক্টর ইউনূসের সাথে মিটিং করেন নাই। আচ্ছা, আর এখানে সফলতা হলো এটা মিশ্র। বাংলাদেশে যে নির্বাচন নিয়ে একটা ঘোলাটে পরিবেশ ছিল, আমি বলবো যে ঘোলাটে কোনো পরিবেশই ছিল না, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তাও ছিল না, এটা রাজনৈতিকভাবে তৈরি হয়েছে। এখন তৈরির বিভিন্ন কারণ থাকতে পারে। ফর এক্সাম্পল, এনসিপির বা এবি পার্টির বা অন্য কোনো দলের অনেকের ইতিহাস নাই এই ধরনের ১-১১ মতো ঘটনা। বিএনপি যেহেতু ১-১ সাফার করেছে, এই কারণে বিএনপির মধ্যে কিছু সংশয় থাকতে পারে, এবং আমার ধারণা বাইরের অনেক এলিমেন্ট তাদেরকে আরও বেশি সেন্সিটাইজ করেছে যে এই ধরনের প্ল্যান হচ্ছে, যেহেতু তারা অনেক ষড়যন্ত্রের মধ্য দিয়ে গিয়েছে। ষড়যন্ত্র থিওরিগুলো হয়তো তাদেরকে ইনস্টিগেট করেছে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করার জন্য। বাট আমি বিশ্বাস করি নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা ছিল না, এটা বিএনপিরই তৈরি অনিশ্চয়তাটা, এবং বিএনপির সর্বোচ্চ নেতৃত্বই ডিফেক্টো নেতৃত্ব যিনি আছেন তারেক রহমান, উনি এই মানে সিচুয়েশনটাকে কুল ডাউন করেছেন, এবং এটা ভালো একটা প্রাপ্তি মনে করি আমি, যে লন্ডনে গিয়ে বাংলাদেশের যে এই রাজনৈতিক ধূম্রজাল তৈরি হয়েছিল এটা কিছুটা সেটেল হয়েছে। যদিও এটা নিয়ে এনসিপি, আমাদের মতো এবি পার্টি, জামাত ইসলামী সহ অনেক দলের রিজার্ভেশন আছে যে যেভাবে মিটিং ঠিক আছে, যেহেতু আমরা বাংলাদেশের নেতৃবৃন্দ মিটিং করেছি, বিএনপি নেতা যেহেতু সেখানে ছিল না, সুতরাং তার সাথে একটা মিটিং হইতে পারে, এবং এটা তত্ত্বাবধায়ক এখন যে ইন্টারিম সরকার আছে তার কার্যপরিধির মধ্যেই পড়ে, এটা একশা কিছু না। কিন্তু তারা যেভাবে জয়েন্ট আপনার প্রেস ব্রিফিং করেছে, ওইটা দৃষ্টিকটু মনে হয়েছে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া। আরমান হোসেন, আপনি কি মনে করেন যে রাকিব আল হাসান আলোচনার প্রথম দিকে বলছিলেন যে বিএনপি চাইলে স্থিতিশীল থাকতে পারে, আবার বিএনপি চাইলে অস্থিতিশীল হতে পারে, বিএনপির এই রাকিব যে কথাটা বলেছেন আপনি এটা বিশ্বাস করেন কিনা? এটা একটা বিষয়। আর একটা হচ্ছে অন্তর্বর্তী সরকার এই পর্যন্ত ধরেন এমন কি করেছে যেটাতে বিএনপি বিশ্বাস করবে যে না ঠিক সময়ে নির্বাচন হবে? ধরেন রাজনীতিতে তো বিশ্বাসের বিষয়, আপনার সাথে এই পার্টির সাথে ওই পার্টির তো বিশ্বাসের জায়গাটা। অন্তর্বর্তী সরকার কি এমন কিছু করেছে যেটাতে বিএনপির এই বিশ্বাসের জায়গাটা আসবে যে ডক্টর ইউনূস যেটা বলেছেন না এই সময়ের মধ্যে নির্বাচন হবে? আর একটা অবিশ্বাসের জায়গা আমি বলি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের বিষয়টা নিয়ে যে ধরনের নাটক, এবং নাটকে এখন আর নাই, এটা টেলিফিল্ম হয়ে সিনেমার পর্যায়ে চলে গেছে। ধরেন আদালতের রায়ের পরেও এখন পর্যন্ত ইশরাকের শপথ হয়নি, আবার ইশরাকেই নিজেই এখন সিটি কর্পোরেশন চালাচ্ছেন তার লোকজন নিয়ে। এই সবগুলো যদি একটু বলেন ছোট ছোট। আচ্ছা, প্রথমে ধন্যবাদ আপনাকে। প্রথমে যদি আপনার প্রথম প্রশ্নের দিকে যদি আমি অ্যাড্রেস করি, সেখানে কথা হচ্ছে যে বাংলাদেশের নির্বাচনের তারিখ নিয়ে বা নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তার একটা ধূম্রজাল তৈরি হয়েছে, বিএনপি যেভাবে জিনিসটাকে প্রকাশ করেছে আসলে নির্বাচনটা পেছানোর একটা চক্রান্ত হচ্ছে, এই সরকার অনেক দিন যাবৎ সরকারে থাকার চিন্তা ভাবনা করছে, মানে এই জিনিসটা কমপ্লিটলি আর্টিফিশিয়াল, মানে আমি মনে করি বা আমাদের দল মনে করে। কারণ আপনার যখন সরকার ক্ষমতা গ্রহণ করার পর এই ডিসেম্বরে, যখন গত বছরের ডিসেম্বরে প্রধান উপদেষ্টা ওনার ভাষণে যখন বলেছেন, একটা টাইমলাইন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে এই 26 জানুয়ারি থেকে জুনের মধ্যে ইলেকশনটা হয়ে যাবে। আমরা ইলেকশনের ব্যাপারে অনেকটাই আমরা কনভিন্সড, আমরা রোডম্যাপ প্রকাশ করব, আমরা সংস্কারের একটা অগ্রগতি সাধন করে, সংস্কারের একটা অগ্রগতি বাস্তবায়ন করে আমরা ইলেকশনে চলে যাব। তো ওই জায়গা থেকে ইলেকশন নিয়ে কনফিউশনের বা অনিশ্চয়তার কোনো স্কোপ ছিল না। কিন্তু বিএনপি তা একটা দল হিসেবে সংস্কার অথবা বিচারের প্রশ্নে কোনো প্রকার সংশ্লিষ্টতা না রেখে অথবা সেই জায়গায় সহযোগিতা না করে বারবার নির্বাচনের পয়েন্টটাকে তুলে নিয়ে এসেছে, এবং কিছু
অহেতুক আমি বলবো বা হচ্ছে অপ্রয়োজনীয় প্রশ্ন তৈরি করেছে নির্বাচন কেন্দ্রিক, যেটা অস্থিতিশীলতা সৃষ্টি করেছে, আন্দোলনের হুমকি দিয়েছে যে ঈদের পরে তারা নির্বাচনের ব্যাপারে আন্দোলন করবে, অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার চাপের উপর রাখার চেষ্টা করেছে, যেটা আমি মনে করি অহেতুক রাজনৈতিক অ্যাক্টিভিজম। কারণ আপনার যেখানে সরকার একটা নির্দিষ্ট টাইমলাইন দিয়ে দিয়েছে এবং প্রফেসর ডক্টর ইউনূসকে যারা চিনেন, যারা তার পলিটিক্যাল ভিশন বা ব্যক্তিগত ভিশন সম্পর্কে জানেন, এটা বিলিভ করেন যে উনি এখানে ক্ষমতা গ্রহণ করার জন্য আসেন নাই, উনি ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য আসেন নাই। সো ওই জায়গা থেকে আপনার বিএনপির এই পজিশনটা আমি মনে করি যে আমাদের পলিটিক্যালি ব্যাকওয়ার্ডে নিয়ে গিয়েছে, যেখানে এই সময়টাতে এই 1.5 বছর যে সময়টা পাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা আমাদের রাষ্ট্রীয় যে কাঠামোগত পরিবর্তন, আমাদের যে গুণগত পরিবর্তন দরকার ছিল সেদিকে ফোকাস করতে পারতাম, আমাদের বেসিক চেঞ্জগুলোতে আমরা ফোকাস করতে পারতাম, সংস্কারের ব্যাপারে আমরা ভালো অগ্রগতি সাধন করতে পারতাম। সেই জায়গায় হতাশাজনকভাবে বলা লাগে যে নির্বাচন নিয়ে যে দোলাচল তৈরি করা হয়েছে তার কারণে আমরা অনেকটা পিছিয়ে গিয়েছি এসব প্রশ্নে। এবং ঐকমত্য কমিশনের আপনি যদি মিটিংগুলো দেখেন, খুব একটা ভালো অগ্রগতি নাই। এই 3টা দিনে 2-3টা পয়েন্টে হচ্ছে এগ্রি করেছে দলগুলো। সো ওই যে একটা পরিবর্তনের স্পিরিট, সংস্কারের স্পিরিটটা, সেটা আমাদের মধ্যে থেকে চলে গিয়েছে এই নির্বাচন কেন্দ্রিক অহেতুক প্রশ্ন করার জন্য বা অহেতুক একটি ধূম্রজাল তৈরি করার জন্য, এবং বিএনপিকে সেটার দায় নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার তার জায়গা থেকে নির্বাচন কেন্দ্রিক যে রোডম্যাপটা দেওয়ার কথা, সে ব্যাপারে কিন্তু তারা যাদের জায়গা থেকে সফল আমি মনে করি, তাদের জায়গা থেকে তারা ক্লিয়ার। কারণ বারবার এটা রেইনস্টেট করা হচ্ছে যে জুনের পরে একটা দিনও এই সরকার ক্ষমতায় থাকবে না। এর চাইতে আমি জানি না আপনি কি ক্লিয়ার স্টেটমেন্ট নিতে পারেন। অন্তর্বর্তীকালীন সরকার তো নির্বাচনের তারিখ ঘোষণা করবে না, করবে তো ইলেকশন কমিশন। সো এই জায়গা থেকে একটা আপনাকে স্পেসিফিক 6 মাস 4 মাসের টাইমলাইন দেওয়ার পরেও আপনি যদি অহেতুক এখানে সন্দেহ পোষণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপর, আমি মনে করি এখানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ব্যর্থতা নেই, তাদের জায়গা থেকে কোনো এখানে গ্যাপ নেই, তারা তাদের জায়গায় ঠিক ছিল। বাট একটা দল তাদের জাস্ট ইগোর জায়গা থেকে অথবা তাদের পলিটিক্যাল অ্যাক্টিভিজমের একটা ব্যাকওয়ার্ডনেসের জায়গা থেকে তারা এই প্রশ্নগুলো করেছে। না, ইশরাকের সাথে যে ঘটনাটা ঘটলো, তারা তো এই জায়গা থেকেও নেগেটিভ ভাবতে পারে। আদালতের রায়ের পরও আপনি শপথ দিচ্ছেন না, এখানে তো আসলে ওইভাবে খুব বড় ধরনের বাধ্যবাধকতা আছে বলে মনে হয় না। আচ্ছা, একজন আইনি শিক্ষার্থী হিসেবে বা লিগ্যাল অ্যারেনাতে সংশ্লিষ্ট থাকার হিসেবে যদি বলি, এই যে ইশরাকের শপথ গ্রহণ নিয়ে বা মেয়রের পদ গ্রহণ নিয়ে যে প্রশ্নগুলো করা হচ্ছে, যে আলোচনা হচ্ছে, লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি অ্যানালাইসিস করেন, এগুলো একদমই আপনার কোনো মানে ভিত্তিহীন, অহেতুক এবং অবান্তর। কারণ একটা নির্বাচনের যেটা মানে নির্বাচনটা যখন হয়েছে 2020 সালের ফেব্রুয়ারিতে, আপনার যেখানে আপনার 5 বছর অতিক্রম হয়ে গেছে আপনার এই বছরের মার্চ এপ্রিলে, আপনি ওই নির্বাচনের ভিত্তিতে আপনি নিজেকে হচ্ছে মেয়র পদে চলে আসতে চাচ্ছেন, যেখানে আপনার আরজিতে ওনার যে আরজি ছিল সেখানে উনি প্রথমত তো উনি নির্বাচনটাকে অবৈধ ঘোষণা করে নতুন করে পুনরায় নির্বাচনের আবেদন ছিল ওনার। সেই জায়গা থেকে এই 5ই আগস্টের পরে ওনারা মানে এক প্রকার ফ্রডুলেন্টলি উইদাউট লিগ্যাল প্রসিডিওর তারা এভাবে কাজটা করেছেন, আরজি পরিবর্তন করে ফেলেছেন নিজেদের মতো করে, এবং বিভিন্ন কমিশন গ্রহণ করে সাক্ষী নেয়া, এবং আদালতে মানে খুব ফাস্ট করে তারিখগুলো নেওয়া হয়েছে। তো জিনিসটার মধ্যে একটা ফ্রডুলেন্ট ব্যাপার এবং অবৈধ একটা এলিমেন্ট আমরা খুঁজে পাই। প্রথমত লিগ্যাল প্রসিডিওরে যদি কথা বলি, এটা ধরেন চট্টগ্রামে শাহাদাত সাহেবকে যদি এই জিনিসটা ফিরিয়ে দেওয়া না হতো, তাহলে হয়তো এই জিনিসটাও এত বেশি। আমি আসছি ওই পয়েন্টে। সো ওই জায়গাটা ছিল একটা প্রথম পয়েন্ট, যে হচ্ছে এই যে রায়ের যে প্রসেসটা ছিল ওইখানে ডিউ লিগ্যাল প্রসিডিওরটা মেনটেন করা হয় নাই দুই পক্ষ থেকেই। এবং পরবর্তীতে যখন আপনার হচ্ছে আদালত রায় ঘোষণা করলো, সেক্ষেত্রে আপনার শপথ গ্রহণ করানোর দায়িত্ব হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, তার প্রতি কোনো এক্সপ্লিসিট ডিরেক্ট কোনো নির্দেশনা ছিল না। এবং শপথ গ্রহণ করার জন্য আপনার হচ্ছে থাকতে হবে কি, আপনার মেয়াদ থাকতে হবে, আপনার নির্দেশনা আছে যে আপনি 5 বছর পর্যন্ত আপনার এই যদি আপনি স্থানীয় সরকার আইন 2009 সালের আইনটা দেখেন, সেখানে হচ্ছে আপনার 5 বছর আপনার হচ্ছে এই নির্বাচনের পরে আপনার এই সিটি কর্পোরেশনের মেয়াদ থাকবে। এবং শপথ গ্রহণের ক্ষেত্রে আপনার একটা নির্দিষ্ট টাইমলাইন আছে যে 30 দিনের মধ্যে, যদি গ্যাজেট হওয়ার পরে 30 দিনের মধ্যে আপনাকে শপথ গ্রহণ করতে হবে। আপনি 30 দিনের মধ্যে, যেহেতু এখানে হাইকোর্টে আপিল করা হয়েছে এবং এটা লিগ্যাল একটা প্রসিডিওরের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেক্ষেত্রে এটা সম্ভব হয়নি। স্থানীয় সরকারের উপর কোনো নির্দেশনা নেই, লিগ্যাল কোনো বাইন্ডিংনেস নাই, এবং এখানে যখন লিগ্যাল ডিফিকাল্টিস তৈরি হয়েছে, সেক্ষেত্রে আপনি হুট করে এসে আপনি মেয়র হয়ে যাচ্ছেন, আপনি মেয়রের কনফারেন্স করছেন, আপনি নিজেকে
থেকে মেয়র ঘোষণা করছেন। এটা জাস্ট আমার মনে হয় যে আপনার পলিটিক্যাল জ্ঞানের হচ্ছে স্বল্পতা এবং রাজনৈতিক সচেতনতার অভাব। এবং বিএনপিকেও আমি মনে করি হচ্ছে জনাব ইশাকের যে এই কর্মকাণ্ড করছেন, নগর ভবন দখল করে জনগণের যে ভোগান্তি তৈরি করছেন, জনগণ বার্থ সার্টিফিকেট নিতে পারছে না তার সন্তানের, নাগরিক যে সেবা সেগুলো থেকে বঞ্চিত হচ্ছেন, সেটা আমি মনে করি হচ্ছে স্রেফ স্বেচ্ছাচারিতা এবং রাজনৈতিক পরিপক্কতার অভাব। আর চট্টগ্রামের যে নির্বাচনের কথা বলা হচ্ছে, সিটি কর্পোরেশন নির্বাচন, সেটা হয়েছিল 2021 সালে। সেই দিক থেকে যদি আমরা চিন্তা করি, আরও 5 বছর মেয়াদ যদি আমরা এখানে ক্যালকুলেট করি, 2026 সালের মাঝামাঝি পর্যন্ত ওই নির্বাচনের মেয়াদ কিন্তু, বা ওই সিটি কর্পোরেশনের মেয়াদটা কিন্তু আছে। কিন্তু যদি ঢাকা সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের কথা চিন্তা করি, এই বছরের আপনার মার্চ এপ্রিলের দিকেই হচ্ছে মেয়াদ শেষ হয়ে গেছে। তখন আপনার মেয়াদ শেষ হওয়ার পরে আপনি 5 বছর আগে ইলেকশনের মেয়াদ নিয়ে আপনি আরো 5 বছর ক্ষমতা থাকবেন, তাহলে তো এটা চট্টগ্রামের লিগ্যাল ভিত্তি থাকলেও ঢাকার আসলে ওইভাবে ওই লিগ্যাল ভিত্তি টাইম ফ্রেম কিছুই নাই। আরমান হোসেন, আপনার কাছে আবারও ফিরবো, একটু যেতে চাই ডাক্তার রাকিব আল হাসান, কলামিস্ট, ইউথ লিডার। রাকিব, এই দোলাচাল আসলে কবে নাগাদ শেষ হবে, কবে নাগাদ আমরা শান্তি পাবো এবং একটি সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে আসলে ক্ষমতার হস্তান্তর হবে? তবে নির্বাচনের আগে আপনি যদি একটু সংস্কার নিয়ে কিছু বলেন, যে অলরেডি আপনি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আর একটা পার্ট ওপেন করা হয়েছে, এটা কি বিচারকে ত্বরান্বিত করবে বলে মনে করছেন, নাকি বাংলাদেশে যে প্রক্রিয়া চলে ধীরে ধীরে সেই একই রকম হবে? জি, আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর আগে আমি অনেকগুলো বিষয় অ্যাড্রেস করতে চাই। শুরুতে হচ্ছে কি, আমার আরমান ভাই উনি বলছিলেন যে লন্ডনের যে বৈঠকে সেখানে শুধু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছিল, আসলে শুধু নির্বাচন নিয়ে আলোচনা হয়নি। সেখানে বলাই হচ্ছে, এখানে কিন্তু জয়েন্ট স্টেটমেন্টে রয়েছে যে মৌলিক সংস্কার বিচার যদি সন্তুষ্টি লেভেলে পৌঁছায় তাহলে আমরা ইলেকশনের ডেট নিয়ে চিন্তা করতে পারবো বা ভাবতে পারবো। সুতরাং সংস্কার বিচার শুধু তাই নয়, এর বাইরেও আমাদের যে ভূখণ্ডের যে জিওপলিটিক্যাল ইস্যু, আমাদের আরাকান করিডোর বা অন্যান্য যাবতীয় সকল ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। তো এখন ওনারা কেন এটাকে অস্বীকার করতেছেন আমি জানি না। 1 নম্বর ইস্যু। 2 নম্বর ইস্যু হচ্ছে কি, উনি বলছিলেন যে ইলেকশনের রোডম্যাপ ঘোষণা করা হচ্ছে ইসি, এটা হচ্ছে থিওরিটিক্যালি, কিন্তু প্র্যাকটিক্যালি কি এটা কখনো সম্ভব? প্র্যাকটিক্যালি হচ্ছে কি, বাস্তবতা হচ্ছে কি, যখন অন্তর্বর্তীকালীন সরকার যখন নিজে সিদ্ধান্ত নেবে তখন হচ্ছে কি ইসিটাকে ঘোষণা করবে না, কিন্তু কাগজপত্রের যে ফ্রেমটা সেটা তো ইসিকেই করতে হবে। ধরেন অন্তর্বর্তী সরকার বলে দিল, তাহলে তো আমরা তাহলে হাসিনার ইলেকশনগুলো বলতে পারি যে এগুলো তো হাসিনা তো বলতে পারে যে এগুলো তো ইলেকশন ইসি এভাবে চাইছিল, হাসিনা চাই নাই। না, সেটা সে বলতেই পারে, কিন্তু ধরেন অন্তর্বর্তীকালীন সরকার বলল যে আমি ফেব্রুয়ারির সেকেন্ড উইকে নির্বাচন করতে চাই, নির্বাচন কমিশন তো অন্তত একটা ডেট বলতে পারে, বা সরকার থেকে যেই ডেট আসলো এটারও তো আমি ফরম্যাটিংটা তো, মানে মূল ফরম্যাটটা তো নির্বাচন কমিশন থেকে দাঁড় করাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এগুলো সিদ্ধান্ত অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত। আর একটা বিষয় হচ্ছে কি, উনি যে বলছিলেন যে জুনের পর একদিনও থাকতে চায় না, সেটা আমি কিভাবে বিশ্বাস করব? ধরেন এখনো কিছু অ্যানালাইসিসের রিপোর্টে আসে, যদি দেখুন আপনি দেখেন আমাদের কিন্তু ভোটার হালনাগাদ করা হয়নি, আমাদের কিন্তু প্রবাসী 2 কোটি ভোটার ভোট দিতে চায়, সেটারও কোনো মানে এখনো কোনো সূরা হয়নি। তো সে জায়গা থেকে এখনো যদি আমি প্রস্তুতি না শুরু করি, একটা রিপোর্ট অ্যানালাইটিক রিপোর্টে আসছে যে যদি এখনো যদি আপনি প্রস্তুতি না শুরু করেন তাহলে নেক্সট ইয়ারে মার্চ মাসের প্রথম সপ্তাহ চলে যায়। তো সেই জায়গা থেকে আপনি কীভাবে ফেব্রুয়ারিতে ইলেকশন করবেন? আমি যদি প্রশ্ন করি আপনাকে, তাহলে ফেব্রুয়ারিতে কীভাবে ইলেকশন করবেন? সুতরাং যে জুন যে ইলেকশনের কথা বলছিল, আপনি একটা কথা বলছেন, কিন্তু আপনার আচরণে তো সেটাকে প্রমাণ করতে হবে। গত 10 মাসে ডক্টর ইউনূস সেটাকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে, যার কারণে আমি কিন্তু ডক্টর ইউনূসকে বিশ্বাস করতে পারি না। ডক্টর ইউনূস উনি বলছে যে ডক্টর ইউনূসকে বিশ্বাস করবো, আমি কি করে বিশ্বাস করবো? আমি ওনাকে বিশ্বাস করতে চাই না। কারণ হচ্ছে ধরুন উনি কিন্তু গ্রামীণ ব্যাংকের মেয়াদ শেষ হওয়ার পর কিন্তু উনি জোরপূর্বক থেকে গিয়েছিল। আর উনি যে বলছে যে ওনার কোনো ক্ষমতার আকাঙ্ক্ষা নাই, ক্ষমতার আকাঙ্ক্ষা না থাকলে উনি 2007 সালে নোবেল পুরস্কার পরে তিনি একটা দল গঠন করেছিলেন, যিনি টিকতে পারেন 12 দিনের মাথায় তিনি দলটি ভেঙে দিয়েছেন। তো সুতরাং এভাবে অন্ধবিশ্বাস আমরা কাউকে করতে চাই না, এটা যে কেউ হোক না কেন, কেউ ফেরেশতা না। তো যাই হোক, এই বিষয়গুলো আরেকটা। আর 3 নম্বর বিষয় হচ্ছে কি, আমি আরেকটা বিষয় আপনাকে অ্যাড্রেস করতে চাই, সেটা হচ্ছে কি, ওই ব্যারিস্টার ভূঁইয়া ভাই বলছিলেন যে স্টারমারের ব্যর্থতা বা সরকারের কোনো ব্যর্থতা না। সেক্ষেত্রে আমিও ওনার কাছে আংশিক একমত যে সেটা হচ্ছে কি সরকারের ব্যর্থতা না, কিন্তু সরকারের প্রেস উইংয়ের ব্যর্থতা রয়েছে। কে কারণে আমি আপনাকে বলি, ধরুন হচ্ছে কি স্টারমার ওনার সাথে দেখা করতে চাবেন না, সেটা খুব স্বাভাবিক। কারণ হচ্ছে কি, ওনারই সংসদ সদস্য টিউলিপকে যখন এ ধরনের দুর্নীতির মামলা যখন ফেসে গিয়েছেন বা নানা ধরনের উনি খুব চাপে রয়েছেন, সে জায়গা থেকে উনি টিউলিপের ওনার নিজের পার্টির মেম্বার হয়ে তিনি এই লাইবিলিটি নিতে চাবেন, এটা খুবই স্বাভাবিক বিষয়। আবার টিউলিপও তার সাথে দেখা করার জন্য সময় চেয়েছিল, কিন্তু তিনি দেননি। এটা হতেই পারে। এখন হচ্ছে ধরুন স্টারমার্কে ওনার সাথে দেখা করতে চাবেন, এটা খুব স্বাভাবিক। কারণ স্টারমার্ক ডক্টর ইউনূস হচ্ছে স্টারমার্ক বেশি চাপে রয়েছেন, এটা আনডাউটলি সত্য, অস্বীকার করার কারণ নেই। কিন্তু এখানে মূল ফ্যাক্টর যে সেটা আমি আপনাকে অ্যাড্রেস করতে চাই, সেটা হচ্ছে ধরুন তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের মিটিংটা হয়েছিল 13 জুন সকালে, 13 জুন লন্ডন স্থানীয় সময় সকালে। কিন্তু
এবং হচ্ছে কি 14 থেকে 17 জুন হচ্ছে কি স্টার মার্ক তিনি G7 সম্মেলনে কানাডায় থাকবেন। এটা আগে থেকেই ওদের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। সেই জায়গা থেকে প্রেস সেক্রেটারি জনাব শফিকুল আলম তিনি বলেছেন তিনি লন্ডনে নাই, এ কারণে তিনি দেখা করতে পারতেছেন না। তো এই ধরনের মিস ইনফরমেশন কিংবা ডিসইনফরমেশন কেন সরকারের পক্ষ থেকে মানে ছড়ানো হচ্ছিল সেটার নিশ্চয়ই ওনারা পরে ব্যাখ্যা দিবেন। এবার আসি আমি আপনার প্রসঙ্গে, সেটা হচ্ছে কি নতুন একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেই ট্রাইব্যুনালের প্রেক্ষাপটে বিচার ত্বরান্বিত হবে কিনা আপনার প্রশ্ন ছিল সেটা। এখন আপনি দেখেন আমাদের এখানেও কিন্তু বলা হচ্ছে যে আমার ভাই বলছিলেন যে বিচার বা সংস্কার ব্যাপারে বিএনপি মানে খুব কোঅপারেটিভ করতেছে না, কোঅপারেশন করতেছে না। এখন আপনি দেখেন বিচারের কাজ কার? বিচার তো একটা স্বাতন্ত্রিক ব্যবস্থা, তাই না? এখন আপনি যদি বলেন যে বিচার আমি অমুক টাইমের মধ্যে চাই, তমুক টাইমের মধ্যে চাই, এবং আপনি যদি সেটার মধ্যে হস্তক্ষেপ করেন তাহলে কিন্তু আপনার বিচার প্রক্রিয়াটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে বাধ্য। তো সুতরাং বিচার কয় বছরে শেষ হবে, কয় বছরে শেষ হবে না, মানে কোন পর্যায়ে কি যাবে, এটা সম্পূর্ণ বিচার বিভাগের অধীনে। এখন আপনি যদি সেটার রোডম্যাপ আপনি নিজে ঠিক করে দেন, তখন কিন্তু আপনার এই বিচারের প্রক্রিয়া, সেটা যার কারোর ক্ষেত্রে হোক, হাসিনার বিচার হোক, ফেসিবাদী দোষদের বিচার হোক, জুলাই হত্যাকাণ্ডের বিচার হোক, যে কোনো বিচারের ক্ষেত্রে হোক, যে কোনো ফৌজদারি মামলার বিচারের ক্ষেত্রে হোক না কেন, সে বিচার প্রক্রিয়া প্রশ্ন তুলতে বাধ্য। সুতরাং আমি আপনি সেটা নিয়ে কমেন্ট করতে পারি না। আর ব্যাপারটা হচ্ছে ধরুন আপনার যে ট্রাইব্যুনালের কথা আপনি বলছিলেন, সেই ট্রাইব্যুনালের প্রসঙ্গে আমি আপনাকে বলি, ট্রাইব্যুনালটি নিশ্চয়ই আমরা চাইবো যে আমাদের এর আগে আমরা দেখেছিলাম যে যুদ্ধাপরাধীর বিচারের ক্ষেত্রে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। তো এক্ষেত্রেও যদি এই ধরনের বিচার প্রক্রিয়া, কারণ আমরা একটা বিচার প্রক্রিয়া সন্তুষ্টি লেভেলের নিশ্চয়ই আমরা চাই, কারণ আমরা চাইবো যে নির্বাচনের আগে এই ফেসিবাদের দোষ বা জুলাই গণহত্যাকাণ্ডের অন্তত একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে বিচার প্রক্রিয়া পৌঁছাক, এবং আমরা সেটার জন্য মনে করি যে এটা ত্বরান্বিত হতে পারে। এবং সরকার যদি সদিচ্ছা পোষণ করে, বিচার বিভাগ যদি সদিচ্ছা থাকে, আন্তরিক থাকে, তাহলে আমরা মনে করি যে বিচার প্রক্রিয়া একটি সন্তুষ্টি লেভেলে পৌঁছে আমরা মৌলিক সংস্কার করে আমরা একটা নির্বাচনের ট্র্যাকে উঠে আমরা নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারবো। অনেক ধন্যবাদ ডাক্তার রাকিব আল হাসান। ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, আপনি যদি একটু যুক্ত করেন যে সংস্কার ও নির্বাচন, রাকিব যেটা বলল যে নির্বাচন কমিশনও যদি তার গঠনগত সংস্কার করতে চায় তাহলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করাটা একটু কঠিন হবে। আর আরেকটা বিষয় হচ্ছে নির্বাচন কেন্দ্রিক ধরেন ইসলামী দলগুলোর বাংলাদেশে একটা বড় ধরনের ভোট বাক্স আছে। আপনার পার্টি এবি পার্টি, আপনারা কি কোনো জোটের চিন্তা ভাবনা করছেন কিনা, বা নির্বাচন নিয়ে আপনাদের পরিকল্পনা কি, যদি আমাদেরকে একটু ছোট্ট করে বলেন। জি, নির্বাচন কমিশনের যারাই কোনো কাজ করে দুইটা স্ট্র্যাটেজিতে কাজ করে, একটা হলো টাইম ফোকাসড, একটা হলো টাস্ক ফোকাসড। যে আমি এই কাজগুলো শেষ করব তারপরে নির্বাচন করব, এটা টাস্ক ফোকাসড। আর টাইম ফোকাসড হলো আমি এতদিনের মধ্যে করব। তো যখন টাইম ফোকাসডে যায়, এখন যেহেতু টাইম ফোকাসডের দিকে আগাচ্ছে, সেহেতু আমার যদি 5 জন জনবল থাকে, যদি টাইম ফোকাসডে আমার বেশি রিকোয়ারমেন্ট হয়, আমি হয়তো 10 জন নিব। তো রাকিব সাহেব যেটা বলেছেন যে এটা সম্ভব না, এটা সম্ভব। আমি যদি বেশি লোক এমপ্লয় করি, বেশি কর্মঘণ্টা ব্যয় করি, আমি যদি সাবসিডাইজ অনেক প্রোগ্রাম নেই, আরও এডিশনাল কোনো অথরিটি তৈরি করি, নতুন প্রোগ্রাম তৈরি করি, নির্বাচন কমিশনকে আরও এক্সটেন্সিভ লোকবল নিয়োগ করি, পার্মানেন্ট অথবা টেম্পোরারি, আমাদের যেটা মানে 3 মাসের কাজ, এটা আমরা 1 মাসে করতে পারবো। তো এটা হলো সরকারের সদিচ্ছার উপর নির্ভর করবে, তার ক্যাপাসিটির উপর নির্ভর করবে, সে কিভাবে এটাকে ডিজাইন করতেছে। আপনার ধরেন নির্বাচন করবার জন্য যেই ভোটার তালিকা হালনাগাদ করা দরকার, বা বিদেশে যারা আছে তাদেরকে ভোটার করা দরকার, এগুলো ডিসিশনের বিষয়। যদি ডিসিশন হয়ে যায়, বাকি কাজটা ত্বরান্বিত করবার মতো পর্যাপ্ত মানুষ বাংলাদেশে আছে। বাংলাদেশের লোকবলের কোনো ঘাটতি নেই, যোগ্য লোকেরও ঘাটতি নেই, শুধুমাত্র রাইট পারসনকে রাইট জায়গায় বসিয়ে দিয়ে তাকে টাস্কটা বুঝিয়ে দিতে হবে। এটা যদি করা যায় তাহলে সম্ভব। সেকেন্ড আরেকটা ইস্যু, ইশরাক সাহেবের যেটা ইস্যু, সেটা 2টা কোশ্চেন আছে, একটা লিগ্যাল কোশ্চেন আর একটা হলো পলিটিক্যাল মোরাল কোশ্চেন। তো লিগ্যাল কোশ্চেন হলো এখানে আসলেই কোনো সুযোগ নাই। কারণ হলো যদি একটা ইলেকশনের নির্বাচিত কেউ চলে যায় তাহলে বাই ইলেকশন হইতে পারে, সেই প্রসেসে যায় নাই। তারপর একটা ইলেকশন যদি বাদও হয়ে যায়, সেটার মেয়াদ যেটা বলেছে, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে ওই আনইলেক্টেড লোকজনকে ইলেক্টেড ঘোষণা করলেও ওই মেয়াদটা তো আর থাকতেছে না। কারণ একটা বিজ্ঞপ্তি যখন হয়েছে, একটা মেয়াদের জন্য বিজ্ঞপ্তি হয়েছে, ওই মেয়াদটা অতিক্রান্ত হওয়ার পরে সে আর আসলে এখানে মেয়র হতে পারে না। এবং এ নিয়ে চরম ভোগান্তি আছে। ভোগান্তিটা কি, ধরেন আমার নিজের বাচ্চার বার্থ সার্টিফিকেটে ভুল আসছে এবং সেটা কারেকশন করবার জন্য আমি জমা দিয়েছি বিফোর 2 মান্থস। আমি এখনও ওয়েট করতেছি, তার পাসপোর্ট রিনিউ করতে পারতেছি না। রিনিউ না করে আমি তাকে নিয়ে একটু ঘোরার চিন্তা ছিল, এটা আমার বাদ দিতে হচ্ছে। এই ধরনের প্রচুর মানুষের অভিজ্ঞতা আছে। তো এই জনদুর্ভোগ যেটা তৈরি হচ্ছে, এটা আমাদের জন্য কাম্য না। এবং আমি মনে করি এটা পলিটিক্যাল একটা আনএথিক্যাল চর্চা হচ্ছে।
আবার সরকারের ব্যর্থতা আছে। সরকার চাইলে তো ইশরাক সাহেবকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে দিতে পারতো, মেয়র হিসেবে দেওয়া দরকার নেই। হি ইজ কম্পিটেন্ট, ওকে ফাইন। সে যেহেতু পার্টিসিপেট করেছে, আরও যদি কেউ থাকে সেগুলো দেখে যে বেটার অপশান তাকে সেখানে এই যে সরকার খালি রাখলো জায়গাটা শুধুমাত্র আমলাদেরকে দিয়ে চালানোর একটা চিন্তা করছে, এটা একটা প্রবলেম। আবার চিন্তা করার কারণও আছে, কারণ বিএনপি শুরু থেকে এটাকে বাধা দিচ্ছে, শুরু থেকে প্রশাসক নিয়োগের ব্যাপারে বাধা দিচ্ছে। কিন্তু সিটি কর্পোরেশনের যে সেবাগুলো নাগরিক হিসেবে পাওয়ার কথা, আমি যদি সিটি কর্পোরেশন থেকে সেই সেবাগুলো না পেয়ে আমি কোনো ভুক্তভোগী হই, এই দায় কে নেবে? এই দায়িত্ব সরকারকেই নিতে হবে, সরকার কেন ম্যানেজ করতে পারছে না? আর পলিটিক্যাল পার্টি হিসাবে আমাদের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কিন্তু মোরাল অব্লিগেশন আছে, জনগণের কাছে আমার জবাবদিহিতা আছে, আমি কোনটা করব না, আমি স্ট্রিটে কোনটা নিয়ে যাব, কোনটা যাব না, যেটা লিগ্যাল ফাইটের বিষয়। এখানে বাই ইলেকশনের বিষয় আছে, এখানে লিগ্যাল ফাইটের যে বিষয়গুলো, ধরেন নির্বাচন কমিশন অথবা সরকার কথা শুনল না কোর্টের, তাহলে আমি কোথায় যাব? আমি কি রাস্তায় যাব? আমি তো কোর্টে যাব। এটা তো এমন না যে একটা ফেসিস্ট সরকার আছে আমি কথা বলতে পারবো না। কোর্ট ইজ ওপেন। এখন যেটা হচ্ছে, এই সরকার কোর্টকে স্বাধীনতা দিয়েছে, নির্বাচন কমিশনকেও বেশি স্বাধীনতা দিয়েছে এবং কোথাও হস্তক্ষেপ করছে না। এই হস্তক্ষেপ না করার কারণেও কিন্তু একটা প্রবলেম হচ্ছে। তো চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হয়। আমার মনে হয় চেক অ্যান্ড ব্যালেন্সের ঘাটতি আছে এই সরকারের, এটা বলবো। আর জোটের বিষয়ে আমরা হাসিনা বিরোধী আন্দোলনের সময় থেকে এই পর্যন্ত কোনো জোটে যাইনি, বাট উই মেনটেন গুড রিলেশনস উইথ অল দি পলিটিক্যাল পার্টিস। কারণ আমাদের রাজনীতির প্রথম দফা হলো জাতীয় ঐক্য তৈরি করা। আমরা চাচ্ছি যে সকল রাজনৈতিক দলের মধ্যে একটা ঐক্য তৈরি হোক। আমরা যখন নির্বাচনে যাব, দ্যাটস এ ব্যাটেল, সেটা ঠিক আছে। তখন আমাদের প্রত্যেক রাজনৈতিক দলের এজেন্ডা আছে, প্রোগ্রামস আছে। আমরা জনগণকে বলবো যে আমার এই প্রোগ্রামটা ভালো, অন্যদের চেয়ে ভালো, অন্যদের চেয়ে ব্যতিক্রম। এখন আমার এই প্রোগ্রামের সাথে যারা অ্যালাইন হবে তারা আমাদেরকে ভোট দেওয়ার চেষ্টা করবে, এই ধরনের একটা সিচুয়েশন হয়তো ক্রিয়েট হবে। এবং আমাদের এই অ্যালাইনমেন্টে যাদের সাথে যাবে তাদের সাথে হয়তো আমরা অ্যালায়েন্সে যাইতেও পারি, নাও যেতে পারি, যাওয়ার সম্ভাবনা আছে। এখন এটা কি ইসলামী দলগুলো সহ একটা মোর্চা হবে কি না, অথবা বিএনপি আলাদা ইলেকশন করবে কি না, বিএনপি অ্যান্ড আদার দেন বিএনপি আরেকটা অ্যালায়েন্স হবে কি না, এটা আমরা এখনও ক্লিয়ার না যে বিএনপি একাই ইলেকশন করবে আর সব পার্টি মিলে আরেকটা জোট হবে, নাকি বিএনপি আরও কয়েকটা দলসহ অ্যালায়েন্স হবে এবং বাকি ইসলামী দলগুলো আলাদা হবে। ইসলামী দলগুলো আদৌ সবাই একমত হবে কি না একসাথে থাকার জন্য, সেটার ব্যাপারেও ধরুন কোয়েশ্চেন আছে। বাট আমরা এখনও কারোর সাথে অ্যালাইন না, বাট উই আর ওপেন। আমাদের সবার সাথেই ইলেকশনে যাওয়া। আমরা যেমন দেখি যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। আপনারা এখন যে পার্টিগুলোর সমালোচনা করছেন, পরবর্তীতে কি আমরা এরকম দেখতে পাবো কিনা যে সেই পার্টিগুলোর সাথে আপনারা জোট করছেন? না, দেখেন, নীতিগত প্রশ্নে একটা দলের রাজনৈতিক এজেন্ডা দেশকে নিয়ে হয়। তো দেশের স্বার্থকে নিয়ে আমি কিন্তু আমার সাথে যদি অ্যালায়েন্সেও যায়, ধরেন ইসলামী দলগুলো অ্যালায়েন্সে গেলো অথবা বিএনপি অ্যালায়েন্সে গেলো, আমরা একসাথে থাকলাম, আমি কিন্তু বিএনপিরও সমালোচনা করতে পারি, আবার ইসলামী দলগুলোর সমালোচনা করতে পারি। আমার কিন্তু আমার পজিশনটা আমার থাকবে, আমার পজিশন বিকিয়ে দিয়ে কোনো অ্যালায়েন্সে আমরা যাব না। অনেক ধন্যবাদ ব্যারিস্টার ভূঁইয়া। আরমান হোসেন, আপনার কাছে একটু ফিরতে চাই, এই কারণে যে রাকিব আল হাসান আপনার কয়েকটা পয়েন্টে উনি দ্বিমত প্রকাশ করেছেন। আপনি যদি সেই পয়েন্টগুলো ধরে একটু বলতে পারেন যে আসলে কি কারণে ডক্টর ইউনূসকে আসলে বিশ্বাস করা যায়। রাকিব আল হাসান বলেছেন যে তা আমি বিশ্বাস করতে চাই না, আমি যৌক্তিকভাবে বিশ্বাস করতে চাই, আবেগ দিয়ে, ইমোশন দিয়ে আমি বিশ্বাস করতে চাই না। এই পয়েন্টে যদি আপনি বলেন। আচ্ছা, রাকিব ভাইয়ের আমার বক্তব্যের কিছু পয়েন্ট নিয়ে উনি আর্গুমেন্ট তুলে ধরেছেন বা বলেছেন যে হচ্ছে আমার জায়গাটায় কিছুটা ভুল আছে। তো রাকিব ভাই একটা জায়গা আমাকে মিসকোট করেছেন। আমি যেটা বলেছি যে হচ্ছে নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করবে, রোডম্যাপ নির্বাচন কমিশন ঘোষণা করবে তা না, রোডম্যাপ ঘোষণা করবে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার স্পেসিফিক্যালি বলতে পারে না যে আমি এই মাসের এই তারিখে নির্বাচন দিব, এটা তার দায়িত্বের মধ্যে পড়ে না। সো ওই জায়গাটাই হচ্ছে আমি ক্ল্যারিফাই করেছি, ওই জায়গাটাই আমি পয়েন্ট আউট করেছি যে অন্তর্বর্তীকালীন সরকার একটা টাইমলাইন দিয়ে দিয়েছে 6 মাসের, পরবর্তীতে সেটা আমরা দেখলাম যে এপ্রিল মাসের কথা হয়েছে, এপ্রিল মাসের কথা বলা হয়েছে, কিন্তু তারিখটা স্পেসিফিক্যালি ঘোষণা করবে ইলেকশন কমিশন। সেক্ষেত্রে কিন্তু দুইটা জায়গা থেকে ইলেকশন কমিশন এবং ইন্টারিম গভর্নমেন্ট তারা তাদের জায়গা থেকে ঠিক আছে। আর লন্ডনের বৈঠক নিয়ে ভাই যে পয়েন্টটা তুললেন রাকিব ভাই, আমার সম্মানিত সহ-আলোচক, যে হচ্ছে এখানে করিডোর ইস্যু নিয়ে আলোচনা হয়েছে, নির্বাচনের ইস্যু নিয়ে আলোচনা হয়েছে, সংস্কারের ব্যাপারে আলোচনা না, সংস্কারের ব্যাপারে একটা পয়েন্ট এসেছে আমরা যেটা প্রেস কনফারেন্সে দেখেছি যে সংস্কার এবং বিচারের অগ্রগতি সাপেক্ষে
ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। কিন্তু আলোচনার ক্ষেত্রে আমরা যেটা পয়েন্ট হিসেবে তুলে ধরেছি বা আমাদের যেটা বক্তব্য, যে সংস্কার, বিচার এবং রাজনৈতিক অন্যান্য ইস্যু এবং নির্বাচন যেখানে ইকুয়ালি ইম্পর্টেন্স পাওয়ার কথা ছিল, সেখানে অনলি ফোকাস ওয়াজ অন ইলেকশন। আপনি যখন ওই বৈঠকের পরে যদি মিডিয়ার আপনি ব্রিফিং দেখেন, আপনি দেশের মধ্যে আলোচনা দেখেন, সেটা একমাত্র যেটা পাওয়া মনে হয়, যেটা হচ্ছে আমরা রিসিভ করেছি, যেটা আমরা মনে হয় যে ওই আলোচনার একমাত্র ফলাফল, সেটা হচ্ছে নির্বাচনের ব্যাপারে একটা স্পষ্ট অবস্থান, একটা স্থির অবস্থান। এটা হচ্ছে আমাদের আউটকাম ছিল ওই মিটিংয়ের। এছাড়া কিন্তু আপনার কেন ওই জায়গাটা আমি ব্যর্থ মনে করি, একটা যদি আমাকে সময় দেন, এই সংস্কার প্রস্তাবগুলো, ঐক্যমত্য কমিশনের 166টা প্রস্তাব যেটা দেওয়া হয়েছে সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে, বিএনপি মেজর প্রস্তাবগুলোতে আপনার দ্বিমত পোষণ করছে। এনসিসি উচ্চকক্ষে পিআরের মাধ্যমে আপনার ফরমেশন, তারপরে আপনার রাষ্ট্রপতির নির্বাচন, প্রধান বিচারপতির নিয়োগ, এসব বড় বড় ইস্যুগুলোতে বিএনপি কিন্তু দ্বিমত পোষণ করছে, যেটা আমরা মনে করি অ্যাজ আ পার্টি যে ওই ফ্যাসিস্ট তৈরি করার যে সিস্টেম, ফ্যাসিস্ট তৈরি করার যে মেকানিজম, সেখানে আমাদেরকে নিয়ে যাবে। তো ওই জায়গাটায় বিএনপির সাথে সংস্কার কেন্দ্রিক যে আলোচনা, সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল এবং সেটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে তারেক রহমানের এটা হওয়া উচিত ছিল। বাট আমরা দেখলাম যে এইরকম বিষয়ে কোনো স্পষ্ট আলোচনা বা স্পষ্ট নির্দেশনা আসেনি। সো সেই জায়গা থেকে আমরা মনে করি এই মিটিংয়ে কিছু পার্টিকুলার ইস্যুতে অবশ্যই ব্যর্থতা ছিল এবং নির্বাচনকে একমাত্র প্রায়োরিটি করা, একমাত্র ফোকাল পয়েন্ট অফ ডিসকাশন করাটা ছিল ভুল, সেটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে। আর যেটা বিষয় হচ্ছে যে জনাব ইশাকের বিষয়ে একটা যে বিষয় ছিল, যে আমি মনে করি এখানে এই ইশাকের যে মেয়র হওয়ার যে এখন যেটা আপনি বলছেন সিনেমা, আমি মনে করি একটা ডিস্টারবেন্সের সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে। এটা আটমোস্ট লেভেল অফ ডিস্টারবেন্স, যেটা হচ্ছে কোনো বেসিস ছাড়া, উইথাউট লিগাল বেসিস, উইথাউট এনি পলিটিক্যাল বেসিস, জাস্ট মানুষকে ভোগান্তিতে ফেলা। এবং এই জায়গাটায় আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা আছে এই ক্ষেত্রে, যে আপনার একটা ইনস্টিটিউশন, নগর ভবনের মতো একটা গুরুত্বপূর্ণ একটা ইনস্টিটিউশনকে আপনার কয়েকটা লোক এসে দখল করে বসে আছে, আপনার কার্যক্রম চালাতে পারছে না, তালা দিয়ে দেওয়া হচ্ছে, ওখানে কর্মকর্তাদেরকে হেনস্থা করা হচ্ছে, সে জায়গায় আপনার কোনো স্ট্রং অবস্থান নেই। এখানে অফিস করতে পারতেছে না, 2টা মাস থেকে অফিসটা বন্ধ হয়ে আছে। সেখানে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার আরও স্ট্রিক্ট হওয়া দরকার ছিল, আরও এই ক্ষেত্রে স্ট্রং ডিসিশন এবং বোল্ড ডিসিশন আসা দরকার ছিল। সেক্ষেত্রে আমি দেখি স্পষ্টভাবে এই সরকারের মধ্যে ইশাকের ইস্যুটাতে বোল্ডনেসের অভাব আছে। আর ডক্টর ইউনূসের আপনার এই ইলেকশন মানে ক্ষমতায় স্থায়ী হয়ে যাওয়ার যে একটা সন্দেহ, বা রাকিব ভাই যেটা বলছেন যে উনি বিশ্বাস করতে পারছেন না, এখন একটা বিষয় হচ্ছে যে এই সরকার রাজনৈতিক ঐক্যমত্যের সরকার। এই সরকার এনসিপির না, এই সরকার জামায়াতের না, এই সরকার বিএনপির না, এককভাবে রাজনৈতিক ঐক্যমত্যের সরকার। এখন আপনি যদি দেখেন নির্বাচন কেন্দ্রিক ইস্যুতে রাজনৈতিক একটা কিন্তু ঐক্যমত্য গঠন হয়েছে, যে 26শে জুনের মধ্যে যে ইলেকশনের কথা আছে টাইমলাইনটা, এটার মধ্যে কিন্তু এবি পার্টি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, এনসি বলেন, সবাই একমত যে না, এর পিছনে নির্বাচন যাওয়ার দরকার নেই, অন্তর্বর্তী সরকারের টাইমলাইনটা এতটুকুই হওয়া উচিত। সো যখন রাজনৈতিক ঐক্যমত্য এখানে গঠিত হয়েছে, যখন অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাকশন থেকে শুরু করে নির্বাচন কেন্দ্রিক রোডম্যাপ, আপনার সংস্কারের যে রূপরেখা, সেটার একটা নির্দিষ্ট টাইমলাইনের বেসিসে সেটা আগাচ্ছে, আপনি অযৌক্তিকভাবে তো সন্দেহ পোষণ করার আমি কোনো জায়গা দেখি না। এবং অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা এবং খোদ স্বয়ং উপদেষ্টা বা ওনার প্রেস সেক্রেটারি কোথাও এমনভাবে বলেন নাই যে ওনাদের কোনো পার্টিকুলার এই রিজনে এই জিনিসটা অ্যাচিভ করার জন্য ওনারা জুনের বাইরে এই সরকারটাকে নিয়ে যেতে চান। সো আমি এখানে কোনো যৌক্তিক কারণ দেখি না অবিশ্বাসের। অনেক ধন্যবাদ আরমান হোসাইন, কেন্দ্রীয় সংগঠক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে ডাক্তার রাকিব আল হাসান, আপনাকে দিয়ে শেষ করতে চাই। জাতীয় ঐক্যমত্য কমিশনের শেষ মিটিংয়ে জামাত প্রথম দিন অংশগ্রহণ করেনি, কিন্তু আবার দ্বিতীয় দিন জামাত অংশগ্রহণ করেছে। আপনার কি মনে হয়, জামাত কি এই ঐক্যমত্য কমিশনকে লন্ডন ইস্যুতে একটু চাপে রাখতে চেয়েছিল, যে তাদেরকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে, এরকম কিছু মনে করছেন? জি, আপনাকে ধন্যবাদ। আমি ওই প্রশ্নগুলোর উত্তর দিলাম না, যেহেতু আপনার সময় কম, আমি আপনার প্রসঙ্গে শেষ করতে চাই। সেটা হচ্ছে ধরুন আপনার জামাতের বিষয়টা দেখুন, জামাত কিন্তু গত 1-2 মাস আগে সম্ভবত লন্ডন গিয়ে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের সাথে মিটিং করে এসেছেন, এবং মিটিংয়ে কী আলোচনা হয়েছে আমরা কিন্তু জানি না। কিন্তু ধরুন আমি আপনাকে একটা টু বি ফ্যাক্ট একটা কথা বলি, জামাত বাংলাদেশের এখন বিএনপির পরে সবচেয়ে বড় শক্তি, যদি আওয়ামী লীগ ইলেকশন না করে। তো সেক্ষেত্রে জামাত তার সকালে এক কথা, দুপুরে এক কথা, বিকেলে এক কথা, এই পর্যন্ত 8 বার তাদের স্টেটমেন্ট বদল করেছে। তো জামাত আসলে কোন স্ট্যান্ডে আছে সেটা বোঝাটা খুব দায়, আমার জন্য খুব দায়। আর সেকেন্ড কথা হচ্ছে, দেখেন আপনার মাথায় রাখবেন, জামাত বিরোধী দল এবং সংখ্যাগরিষ্ঠ, শুধু বিরোধী দল না, ধরুন বাংলাদেশের কাগজ কলমের মতো মিনিমাম কোনো পার্সেন্টেজ পেতে হয় না বিরোধী দল হতে, যেটা ইন্ডিয়াতে হয়। তো বাংলাদেশে যদি ধরেন সেকেন্ড সংখ্যাগরিষ্ঠ দল যদি 10টা আসন পায়, তাও সে বিরোধী দল। তো সেক্ষেত্রে মানে বিদ্যমান কাঠামো যদি চেঞ্জ না হয়, আর এখন যদি জামাত যদি ধরেন 10টা সিটও বিরোধী দল হয়, 20টা সিটও বিরোধী দল, 30 সিট, জামাত সংখ্যাগরিষ্ঠ বিরোধী দল হতে চায় এবং বিরোধী দল হওয়ার নিশ্চয়তা পেলে সেই ইলেকশন কেন্দ্রকে আগাবে।
এটা হচ্ছে মোদ্দা কথা। আর সেকেন্ড কথা হচ্ছে কি, ধরুন জামাত যদি এই ধরনের কোনো নিশ্চয়তা না পায়, তাহলে সে এই ধরনের নানা ধরনের চক্রান্ত করবে, নানা ধরনের ভোগান্তি করবে, নানা ধরনের ঝামেলা ক্রিয়েট করবে। জামাতকে আমি বিশ্বাস করি না, ঐতিহাসিকভাবে জামাতকে আমি বিশ্বাস করি না, কারণ ঐতিহাসিকভাবে জামাত একটা মুনাফিকি দল। 71 সালে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের কথাও যদি আমি বাদ দিই, 1986 সালে তৎকালীন ছোট স্বৈরাচার এরশাদের আমলে জামাত যখন অনেকগুলো বাম দল তখন এই নির্বাচন বয়কট করেছিল, বিএনপি বয়কট করেছিল, সেখানে জামাত এই নির্বাচনে বৈধতা দেওয়ার জন্য আওয়ামী লীগের সাথে মিলে এসে জামাত ইলেকশনে গিয়েছে। সুতরাং জামাতকে আমি কখনো বিশ্বাস করতে চাই না, চোখ খুললেও জামাতকে বিশ্বাস করি না, চোখ বন্ধ করলেও আমি জামাতকে বিশ্বাস করি না। এবং আগামী দিনে ধরুন বাংলাদেশের রাজনীতিক যে সংকটগুলো তৈরি হবে মেজর পোর্শনে, সেটা জামাতে তৈরি করবে এবং এই জামাত রাজনৈতিকভাবে চাপে ফেলা তৈরি করবে এবং জামাত যতটা সম্ভব সে ফায়দা লুট করার চেষ্টা করবে। এবং আপনাকে আমি আরেকটা আশঙ্কার কথা বলে যা শেষ করি, আপনি যদি সমস্যা শেষের মুহূর্তে, সেটা হচ্ছে কি, ধরুন ইলেকশনের পরে বিএনপি ক্ষমতা চলে আসলো, জামাত বিরোধী দল হলো বা হলো না, তখন জামাতের সাথে আওয়ামী লীগের আরেকটা ঐক্য হওয়া সম্ভব, কারণ ইতিহাস তাই বলে। ধন্যবাদ ডাক্তার রাকিব আল হাসান। ইতিহাস কি হবে ভবিষ্যতে সেটা তো আমরা দেখতেই পাবো। জনগণই হয়তো নির্ধারণ করবে আগামীর রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশে কারা আসবে এবং কারা দেশকে চালাবে। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, যুগ্ম সম্পাদক এবি পার্টি। ধন্যবাদ জানাচ্ছি আরমান হোসাইন, কেন্দ্রীয় সংগঠক জাতীয় নাগরিক পার্টি, এবং ডাক্তার রাকিব আল হাসান, কলামিস্ট ও ইউথ লিডার। দর্শক, এই ছিল আমাদের আজকের দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আমরা কথা বলছিলাম সমসাময়িক রাজনীতি, সংস্কার ও নির্বাচন নিয়ে। নিশ্চয়ই আবারও অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো আলোচকদের সাথে একই টেবিলে দেখা হবে। সেই পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে।